আসসালামু আলাইকুম। আজকে 14 ডিসেম্বর 2024 পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে আলোচনার বিষয় হচ্ছে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, এবং আমার সঙ্গে আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হচ্ছেন মোহাম্মদ মাসুদ হোসেন। উনি মুসলিম সমাজের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আচ্ছা, প্রচণ্ড শৈত্যপ্রবাহ বেড়েছে, শীতের প্রাদুর্ভাব, তো সেই হিসেবে মানুষের কষ্ট বেড়েছে। তো সকালে দেখলাম পত্রিকায় আর কি, যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বেশ কিছু রাজনৈতিক দল তারা বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে রায়ের বাজার বধ্যভূমিতে গিয়েছেন সমবেদনা জানাতে। তো প্রসঙ্গত আমি মনে করি যে যেহেতু ঝুঁকি আছে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের লোক ওখানে দেখা মেলেনি, পত্রিকা মারফত যা জেনেছি, এবং একজন থেকে আসছিল, তাকে ধাওয়া করা হয়েছে অনভিপ্রেত। এখানে জামাত ইসলামকে দেখা যায়নি পত্রিকার খবর অনুযায়ী। এটার স্ট্র্যাটেজিটা কি? মানে জামাত ইসলাম তো এখানে একটা দোয়া মাহফিল করতে পারতো, আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু ভাই, আপনি আমাকে পলিটিক্স ক্লাবের সৌজন্যে আজকের এই আলোচনা সভায় ডেকেছেন, এই জন্যে আপনাকে ধন্যবাদ। সেই সাথে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি রইল আমার শুভেচ্ছা, অভিনন্দন। তো এখানে আজকে যে বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করেছেন, অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। দেখেন, আমরা যারা ইসলামী পলিটিক্স করি, ইসলামী ধারার রাজনীতি করি, রাসূলের আদর্শ ফলো করে আমরা রাজনীতিটা করি। তো আমি মনে করি প্রত্যেকটা ইসলামী রাজনৈতিক দলগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করেই রাজনীতিটা করে। এখন যেহেতু 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, যদিও আমরা এ বিষয়ে অনেক অর্থই দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি? প্রথমেই হলো এই বুদ্ধিজীবী হত্যার যে বিচার, সেই বিচার প্রক্রিয়াটাও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে জনমন। কেন? আপনি দেখেন যে ডিসেম্বরের শুরু থেকেই যারা আপনার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিষয়টি পূর্ব থেকে আঁচ করতে পেরেছে, আচ্ছা আচ্ছা, এবং তারা ভেবেছিল যে, তাদের চিন্তা চেতনা এটা ছিল যে যদি ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়, সেক্ষেত্রে এখানে ভারতের একটা আধিপত্য সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা, যার ফলশ্রুতিতে তখনকার যারা নেতা ছিল, সেটা ইসলামীপন্থী হোক বা অন ইসলামী যারা বিচক্ষণ, বিভিন্ন কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে অন্যান্য বাম রাজনীতি যারা করত, যারা মোটামুটি দেশ নিয়ে চিন্তা ভাবনা করত, তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তান ভারতের সহযোগিতায় যদি ভাঙে, তাহলে সেই ক্ষেত্রে বেনিফিট হবে ভারত। আচ্ছা, সেটা আমরা আজকে দীর্ঘ স্বাধীনতার 55 বছর পরে উপলব্ধি করতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ, সোচ্চার। তাহলে তারা যে চিন্তা করেছিল, এটা আসলে বাস্তবতা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে 14 তারিখে হত্যাকাণ্ডটা কিভাবে ঘটলো। এখন দেখেন, এই দেশের শুরুতেই আওয়ামী লীগ যে রাজনীতিটা করে, জি,
এই ভারতের প্রেসক্রিপশনে হ্যাঁ, তারা বরাবরই একটা মিথ্যার রাজনীতি করে। আচ্ছা, এটা উদীয়মান দিবালোকের মতো সত্য, প্রমাণিত। জি, দেখেন, বলা হয় যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, আচ্ছা, এই একটা শব্দ উল্লেখ করে। অথচ আজ পর্যন্ত কত লক্ষ লোক মারা গেল হ্যাঁ, 71-এ, হ্যাঁ, জি, একটা ডাটাবেস করতে পারলো না, তৈরি করতে পারলো না। কোন এলাকায় কতজন মারা গেল। জি, অথচ মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো হ্যাঁ, জীবিত স্ব এলাকার। জি, তাহলে বুঝতে হবে এটা নিয়ে রাজনীতি করার উদ্দেশ্যেই হ্যাঁ, এই প্রকৃত সত্য জাতির কাছে আচ্ছা, উদ্ঘাটিত করা হয় না। করা হয়নি। হ্যাঁ, দেখেন, ডিসেম্বরের আগেই, ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই জি, পাকিস্তানের পরাজয়ের একটা অবস্থান শুরু হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, পাক সেনাবাহিনী বিভিন্ন জায়গায় জায়গায় তারা আত্মসমর্পণ করে। তো এবং তারা যারা পাকিস্তানের সহযোগী ছিল জি, তারা বুঝতে পারে যে তাদের পরাজয় নিশ্চিত। আচ্ছা, আচ্ছা, তখন তারা অনেকেই আত্মগোপনে চলে যায় যান বাঁচানো ক্ষেত্রে। মুক্তিযোদ্ধারা অনেক রাজাকারকে হত্যা করে, ঠিক আছে। হ্যাঁ, এরকম নানান ভাবে তারা তখন বিপর্যস্ত। তো যখন আপনি বা আমরা যখন বিপর্যস্ত, তখন তো কাউকে হত্যা করা ও, এটা তো সম্ভব হয় না। যান বাঁচানো ফরজ, আমি আবার আরেকজনকে হত্যা করবো কিভাবে? ও, তো দেখেন, এই যে রায়ের বাগের যে স্থানটির কথা বলা রায়ের হয়েছে, বাজার, হ্যাঁ, হ্যাঁ, রায়ের বাজারের এই স্থানটিতে কিন্তু তখন স্বাধীন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তখন এই স্থানগুলো কিন্তু মুক্তিযোদ্ধাদের দখলে। হ্যাঁ, তাহলে যেহেতু মুক্তিযোদ্ধাদের দখলে, তো সেখানে কিভাবে এত বড় একটা হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য বদ্ধভূমি সৃষ্টি করা হলো? এটা একটা রহস্য থেকেই যায়। সেই রহস্য কিন্তু আজও উদ্ঘাটন হয়নি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ওখানে আসলে বুদ্ধিজীবী হত্যা হয়নি? না, বুদ্ধিজীবী হত্যা হয়নি আমি এই কথা বলবো না। ডেফিনেটলি বুদ্ধিজীবী হত্যা হয়েছে, ঠিক আছে, কিন্তু হত্যাকাণ্ডটা কারা ঘটিয়েছে আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারে এখনো সত্যটা জাতির কাছে উদ্ঘাটিত হয়নি। মানে আমার বক্তব্য হলো যারা বেনিফিশিয়ারি তারাই হত্যাকাণ্ড ঘটেছে। হ্যাঁ, এখন হলো বেনিফিশিয়ারি কারা? এখানে বিষয়টি যেটা অনুধাবন করা যাচ্ছে, আমরা বাইদি ভাই শুনতেছি, যেটা আমি ওই সময় দেখিও না এই বিষয়টা, অনেক মুক্তিযোদ্ধাদের মুখে শুনেছি। কালকে একজন প্রখ্যাত সাংবাদিক, উনি আমাকে এই বিষয়টা, আমি যখন এই আমাদের চিফ অ্যাডভাইজার এই বিষয়ে একটি বক্তব্য রেখেছে জাতির সামনে, যেটা 5ই আগস্টের স্প্রিটকে, ঠিক আছে, এই যে নতুন স্বাধীনতার যে স্প্রিট, সেই স্প্রিটটাকে মূল্যায়ন করে দিয়েছে। কি বক্তব্য রাখছেন উনি? বক্তব্য রেখেছে যে যারা রাজাকার এই সেই নানান, হ্যাঁ, তাদেরকে প্রতিহত করার জন্য এই ধরনের, আপনি বক্তব্যটা দেখেন, অত্যন্ত রাজাকার তো প্রতিহত হবেই। তো কিন্তু আপনার মানে আপনার কনসেপ্টে জামাত ইসলাম রাজাকার না নাকি? রাজাকার না, জামাত ইসলাম তো আসলে রাজাকার কি রাজাকার না আমি সেই প্রশ্ন চাই নাই। আমি প্রধান উপদেষ্টা তো রাজাকারের কথা বলছে। আমি বলছি জামাতের কথা বলি নাই। আমি বলছি যে এখন জাতিকে যেহেতু আপনি একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু প্রধান উপদেষ্টা তো বলে নাই জামাত ইসলামের কিছু না। আমি জামাতের কথা বলছি, রাজাকারের কথা। আমি জামাত বা রাজাকারের কথা বলি না। আমি বলছি যে 2024 সালের 5ই আগস্টের মাধ্যমে যে নতুন সূর্যোদয় উদিত হয়েছে, সেখানে যে দীর্ঘকাল ধরে আওয়ামী লীগ দেশটাকে একদিকে রাজাকার আর একদিকে মুক্তিযোদ্ধা সপক্ষ ভাবে বিভক্ত করে রেখেছে, সেই জায়গা থেকে আমরা যেহেতু বের হয়ে আসতেছি, আমরা বলতে কি সমগ্র জাতি যেহেতু বের হয়ে আসতেছে, যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আগামী দিনে আবির্ভূত হব এবং এই দেশটাকে নতুন করে গড়ে তুলব, ঠিক আছে। সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে, জি, যেমন একদিকে স্বাধীনতা সপক্ষ শক্তি, একদিকে রাজাকার, এই কনসেপ্ট কি আপনি স্বীকার করেন না অস্বীকার করেন? না, আমি এই কনসেপ্ট এখন স্বীকার করি না। কেন স্বীকার করি না? এই কনসেপ্টটা হলো তো মূলত ভারতের থিওরি। ভারত আমাদেরকে বিভক্ত করার জন্য এবং আমাদেরকে বিভক্ত রেখে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগকে দিয়ে এই কনসেপ্টটা মানুষের কাছে দাঁড় করিয়েছে, জনগণের সামনে দাঁড় করিয়েছে। তবে এই কনসেপ্টটা আমরা স্বীকার করতে পারি না। যদি এই কনসেপ্ট আমরা লালন করি, এরকম কিনা হয় যে ভাড়ার ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম হচ্ছে নাকি? আসলে যদি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কেউ থেকে থাকে, সেটা আপনি যাদেরকে পছন্দ করেন বা আপনি যে কনসেপ্টে বিশ্বাস করেন,
সেটা তো আপনারা না, মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা দাঁড়িয়েছে দেশবাসী বিচার করবে। কিন্তু গায়ে পেতে কেন ইট নেবে জামাত যে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম? বললেই পারে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। না, আমি তো একবারই বলেছি যে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী মূলত আপনি যে প্রশ্ন করেছেন, যদি এই প্রশ্নটি তাদের উত্তর দেওয়ার কথা, তথাপি আমি যেহেতু জামাতের অংশ না, আমি ভিন্ন, তো আপনি আমাকে প্রশ্ন করেছেন এই বিষয়ে আমি উত্তরটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আসলে জামাত ইসলাম যে কনসেপ্টটা, জামাত ইসলাম আপনার মুসলিম সমাজ, জি জি, আচ্ছা, যে জামাত ইসলাম যে কনসেপ্টটা নিয়ে বা যে আইডিওলজি ফিল করে পলিটিক্সটা করে, সেই আইডিওলজিক্যাল ফিলোসফিতে এই যে বদ্ধমূলতে যাওয়া, এটা তাদের রাজনীতির সাথে সামঞ্জস্য না, আমাদের রাজনীতির সাথে সামঞ্জস্য না। যেহেতু আমরা ইসলামী আইডিওলজি ফিল করে রাজনীতিটা করি, যেন আমরাও তো যাই না, আমাদের মুসলিম সমাজে তো সেখানে পুষ্পস্তবক গঠন করতে যায়নি, কারণ আমরা তো এগুলো তো বিশ্বাসী না। আচ্ছা, আপনারাও জান না, আমরাও যাই না। ভাই আমরা যাইনি, যাওয়া হয়নি, শৈত্যপ্রবাহ আরো অনেক আনুষঙ্গিক বিষয় আছে, কিন্তু আমরা মনে করি যে বৌদ্ধভূমিতে গিয়ে দোয়া পড়া যায় নাকি? দোয়া করা যায় না কবরস্থানে? দেখেন, আমি আপনাকে বলি, আমাদের যে জন্মবার্ষিকী, যদি আপনি সেদিকে যান, আমাদের যে জন্মবার্ষিকী, কিন্তু এখানে আপনার মানে পক্ষের যুক্তি এটুকুই যে ওটা তো আর কোনো কবরস্থান না নাকি? না, এটার জন্য আমি ঠিক এইভাবে বলবো না। কবরস্থানে দোয়া পড়তে যাওয়া যায় না? কবরস্থানে আপনি যে কোনো জিয়ারত করতে, হ্যাঁ, আমি সেই বিষয়ে আসতেছি। জান নাই কেন? হ্যাঁ, বলতেছি যে যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতিটা করি, ওনার ফিলোসফিতে। এক মিনিট, আপনার বক্তব্য শুনছেন মোহাম্মদ ইয়ামিন খানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আরও যেসব খান, চৌধুরী, শেখ বংশের লোকজন আছেন সবাইকেই আহ্বান জানাই যে আমাদের এই আলোচনা শুনতে, ভুল ত্রুটি হলে ধরিয়ে দিতে। ধন্যবাদ, বলেন। জি, তো যে বিষয়টি আপনার সাথে আমি বলতেছিলাম যে আমরা যে ইসলামী রাজনীতিটা করি, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিওলজিক্যাল যে ফিলোসফি, সেই ফিলোসফিতে আমরা রাজনীতিটা করি, ইসলামী রাজনীতি। তাহলে সেখানে কিন্তু ওই যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এখানে কিন্তু আপনি দেখবেন আমাদের মাঝে অনেক বিভক্তি আছে। ঠিক আছে, যারা বিশেষ করে মাজার কেন্দ্রিক, মানে জন্মবার্ষিকী মানে ওই দিনেই করা যাবে না, আশেপাশে অন্য দিন করা যায়। হ্যাঁ, আপনি যে কোনো সময় যাইয়ে করা যায়, একটা কবর জিয়ারত করতে পারেন। যেমন আমাদের রাসূলের যে জন্মদিন, এটাকে আমরা কি বলি? মিলাদুন নবী। হ্যাঁ, মিলাদুন নবী। আমরা মিলাদুন নবীতে বিশ্বাসী না। জন্মদিন পালন করেন না? না, আমরা সিরাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কখনো ওনার জন্মদিন উনি পালন করেছেন। সিরাতুন নবী মানে কি? সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। আচ্ছা, জীবনী যে একটা অনুষ্ঠান কি আপনার জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়াল করেন কিনা? হ্যাঁ, আমরা করি, সেটা করি। সেটা জন্মদিন উপলক্ষে করি না আমরা, সেটা 12 রবিউল আউয়াল করতে পারি বা 13 রবিউল আউয়াল, যে কোনো দিন করতে পারি বা যে কোনো সময় আমরা করি, সারা বছর যে কোনো সময়। কিন্তু বাট ওই যে আমাদের 12 রবিউল আউয়াল করতে হবে, এটা হলো ইয়া হবে না, তাও তো এটা করা যায়, যে কোনো সময় করা যায়। তা আমি আশা করবো যে আপনারা 15ই ডিসেম্বর বদ্ধভূমিতে যাবেন। না, বদ্ধভূমিতে যেতে হবে এমন কোনো প্রশ্ন নাই। আমি দোয়া করতে, দোয়া আমরা তো এখানে বসে থেকে করলেও তো দোয়া হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোয়া তো আপনি যেখানে বসে থেকে আপনার বাবা মার জন্য দোয়া করেন, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, বা 71-এ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক আছে, বা এই যে 14ই ডিসেম্বর যারা বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করেন, এখানে তো কোনো নিষেধ নাই, যে কোনো জায়গায়। এক মিনিট থামাই, দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে পলিটিক্স ক্লাবের মুখোমুখি এখানে আমরা অনুষ্ঠান করছি, এবং বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই যাতে আমরা এই আলোচনাটা দীর্ঘায়িত করতে পারি এবং প্রত্যেক রাজনৈতিক দলের মতভেদ তুলে ধরতে পারি। এখানে একটু আলো স্বল্পতা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডিও এখনও পুরোপুরি রেডি হয়নি, ভবিষ্যতে হয়তো আরও বেশি চাকচিক্য হবে, কিন্তু আমরা প্রতিনিয়তই এখানে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কনসেপ্ট, সামাজিক, অর্থনৈতিক নানান বিষয় নিয়ে কথা বলি। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। মাসুদ হোসেনকে প্রশ্ন করেছিলাম যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে আপনার কনসেপ্ট কী, এবং এদিকে রায়ের বাজারে বদ্ধভূমিতে সকল দলের অংশগ্রহণে সেখানে একটা শোক র্যালি মতো বা হয়েছে, কিন্তু সেটাকে আমাদের প্রস্তাব গ্রিন পার্টির পক্ষ থেকে যে এখন একটা দোয়া করা যায়, যদিও আমরাও কিন্তু কবরে ফুল দিতে রাজি নই, কারণ আমাদের ধর্মের সঙ্গে এটা যায় না।
তো যাই হোক, আমি মনে করি যে এই বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে, এই বুদ্ধিজীবীদেরকে তাদেরকে নিন্দা জানানোর জন্য এবং বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য, শোকাহত হওয়ার জন্য ওখানে অন্ততপক্ষে দোয়া করা যায়, বলছিলেন মাসুদ হোসেন। বল। তো যে বিষয়টি আপনার সাথে শেয়ার করতেছিলাম বা জনগণের উদ্দেশ্যে বলতেছিলাম যে আসলে 14ই এই ডিসেম্বর, তো এই 14ই ডিসেম্বরে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ঠিক আছে, এই বিষয়ে একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। এখন অনেকেই আমাকে কালকে একজন সাংবাদিক এই বিষয়ে বলেছেন যে সেই সময় এই যে আপনার মেয়র আপনার সাদেক হোসেন খোকা, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো যে সাংবাদিক, উনি অত্যন্ত প্রজ্ঞাবান এবং বিচক্ষণ সাংবাদিক সেই সময় উনি ছিলেন। তো উনি সাদেক হোসেন খোকা বলেছিলেন এই বদ্ধবন্দির বিষয়ে যে এখানে আসলে মূল ঘটনাটা কি ঘটেছিল যদি আপনি বলতেন। তো সেই সময় সাদেক হোসেন খোকা বিষয়টা এড়িয়ে গেছেন। আচ্ছা, আসলে এটা যদি বলতে যাই, যদি প্রকৃত সত্য কথাটা, তাহলে এখন বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়াবে। কি বলছে সাদেক হোসেন খোকা? হ্যাঁ, সাদেক হোসেন খোকা কথা বলছেন। তার মানে এখানে হলো ডালমেকুস কালা হয়, অর্থাৎ হলো সাদেক হোসেনের খোকার বক্তব্য আপনি মানে কোথায় পেয়েছেন? পত্রিকায়? এটা আমাকে কালকে একজন সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক, ঠিক আছে, ওনাকে আমি এখন পর্যন্ত চিফ অ্যাডভাইজার এই বিষয়টি নিয়ে একটা বাণী দিয়েছে। এটা 5ই আগস্টের এই ছাত্র জনতা বিপ্লবের নতুন যে সূর্যোদয়, ঠিক আছে, নতুন যে স্বাধীনতার সাথে কতটুকু মানানসই, এই প্রসঙ্গে বিষয়টা না, বুদ্ধিজীবী হত্যা হয়েছে এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু কারা হত্যা করেছে, কাদের নির্দেশে হত্যা হয়েছে এই বিষয়টি নিয়ে হ্যাঁ, অবশ্যই যারা হত্যা করেছে তাদেরকে আমরা অবশ্যই নিন্দা জানাই এবং এই হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই। আচ্ছা, ঠিক আছে। এখন কথিত আছে যে এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ইন্ধন নেই, যারা তাদের এজেন্ট ছিল এই দেশের, তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। হ্যাঁ, তারা চেয়েছিল যে যদি বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় তাহলে দীর্ঘদিন ধরে তারা তাদের আধিপত্য এদেশে চালিয়ে যেতে পারবে। আমার মূল বক্তব্য এটা। বাংলাদেশকে মাইনাস ফর্মুলা করেছে। ইয়েস, আসলে যদি এটা ইন্ডিয়া করে থাকে, হ্যাঁ করে থাকে, তাহলে এখানে তো আরো বেশি বেশি করে জামাত বা জামাতপন্থী বা সমমনাদের বেশি বেশি করে যে দোয়া করা উচিত। না যে কি মেসেজটা দিই, আমরা তো দোয়া তো বরংবারই করি না, ওখানে না যে মেসেজটা কি দিল, এখানে যাওয়াটা মানে আমাদের বললাম আমাদের পলিটিক্যাল আইডিওলজির সাথে এখানে বেমানা, আমরা সঙ্গে ম্যাচ করে দিই। হ্যাঁ, ধরেন রাজনৈতিক স্বার্থে জনগণের মধ্যে যে ভুল ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে, সেটাকে ভাঙতে হলে তো ওখানে যে দোয়া পড়া দরকার ছিল। দেখেন, আমি বলি, আপনি যদি এই কথা বলেন, আপনারা কি জামাত ইসলামকে ফলো করেন নাকি আপনাদের নিজস্ব আইডিওলজিটা? না, আমরা আমাদের নিজস্ব আইডিওলজিতে জামাতের সঙ্গে মিলে গেছে। আমাদের কিছু আইডিওলজি জামাতের সাথে মিলে যায়, যেমন তারাও আল্লাহ প্রদর্শিত সমাজ ব্যবস্থা কায়েম চায়, আমরা আল্লাহ প্রদর্শিত সমাজ ব্যবস্থা কায়েম চাই, তারাও আমাদের সংবিধান কোরআন চায়, আমরাও সংবিধান কোরআন চাই, গ্রিন পার্টিও চায়। হ্যাঁ জি, তাইলে কিন্তু গ্রিন পার্টি তো যে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় না, আমরা আজিমপুর কবরস্থানে গিয়ে আমরা দোয়া করি, কিন্তু আসলে শহীদ মিনার বেদিতে যে ফুল দিই না, কারণ আমি তো মুসলমান, এটা তো বিশ্বাস করতে অবশ্যই। অনেকে হুজুগে বাঙালি যায়, আমার সঙ্গে জামাতের সঙ্গে কোনো মিল নেই। আমরা জামাত ইসলাম পছন্দও করি না, আবার ভালোবাসি না, আবার ঘৃণাও করি না। আমার কথা হচ্ছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কারোর সঙ্গে প্রেম নেই, প্রেম আছে আল্লাহর সাথে। তো সেজন্য আপনি যেই মানে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যার সঙ্গে আংশিক আমার সমর্থন আছে, আংশিক নাই। যেহেতু জনমনে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে জামাত ইসলামকে দোষারোপ করে বা ইসলামপন্থীদের, সেটা ভাঙার জন্য অন্তত পক্ষে বদ্ধভূমিতে যাওয়া উচিত ছিল, সেটাই বলছিলাম মিস্টার মাসুদ। এখন এটা হলো তাদের নিজস্ব ব্যাপার, এই ব্যাপারে আমি করব না, তাদের স্ট্র্যাটেজির ব্যাপার, তারা কি করবে না করবে, তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত কি, ঠিক আছে, এই ব্যাপারে অনেক কিছু বলার ইখতিয়ার আমি মনে হয় রাখি না, ঠিক আছে, আমার নাই। তা আমি আমার কথা বলতে পারি যে আমরা যেহেতু ওই যে জন্ম মৃত্যু বার্ষিকী, ঠিক আছে, ওই পালনে বিশ্বাসী না, কিন্তু দোয়া যে কোনো সময় করা যায় এখানে বিশ্বাসী। তা আমরা হয়তো আজকে 14 তারিখ আমরা এখানে বসে থেকে দোয়া করতে পারি তাদের জন্য, বা 15 তারিখেও দোয়া করতে, 16 তারিখেও তাদের জন্য দোয়া করি। এছাড়া আমরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা আমার শত্রু হোক, ঠিক আছে, সবার জন্যই আমরা দোয়া করি সবসময়। আপনি দেখবেন মসজিদের ইমামরা সবসময়
যারা দুনিয়া থেকে কিন্তু আগের দিন তো একটা দোয়া করা যেত, তাহলে তো তারিখ মিলতো না। হ্যাঁ, আগের দিনে আজকেও করলে তো সমস্যা নেই, আজকেও করতে আজকে পারি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। তারিখ দোয়া তো যে তারিখ কোনো সময় মিলাই করা যায় না। তারিখ তো প্রশ্ন মিললেও না। সমস্যা নাই। আমার কোনো মূল বিষয় হলো আমার মূল যে স্পিরিটটা কি, আমি কি চাই, আচ্ছা ঠিক আছে, এটা হলো বড় কথা। আচ্ছা, আমরা আজকে আলোচনা শেষ করব, কিন্তু একটা দাবি আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু পরহেজগার মানুষ, আপনি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের মাগফিরাতের জন্য, তাদের কবর বেহেশতবাসী হওয়ার জন্য আপনি একটা মোনাজাত করবেন। মোনাজাত দিয়েই আমরা এটা শেষ করব। তাহলে আপনার জনগণের কাছে আপনার সম্বন্ধে ধারণাটা ভেঙে যাবে যে না, আপনি তাদের জন্য দোয়া করছেন। বিসমিল্লাহ বলে আপনি দোয়াটা শুরু করেন। আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, দুনিয়াতে যত নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি সবাইকে জান্নাতবাসী করেন। খাস করে আমার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে আপনি জান্নাতবাসী করেন। বিশেষ করে আজকে যে 14 তারিখ, আমাদের বুদ্ধিজীবী যারা এই তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। তাদেরকে আপনি জান্নাতবাসী করেন এবং তারা যে দেশপ্রেমে উদ্দীত ছিল, এই দেশপ্রেমে উদ্দীত হয়ে এই জাতিকে, আমাদের সবাইকে খেদমত করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।